স্যার আমি সবই বুঝি স্যার, কিন্তু স্যার সৎ হয়ে কতদিন চলতে পারবেন? সংসারে স্যার অভাব অনটন অশান্তি স্যার, এই উপরে ইনকাম না থাকলে স্যার এগুলো লেগেই থাকে। সালমান, আমার তোমার মতো এত কোটিপতি হতে হবে না, আমি যেমন আছি সুখে আছি। চলো। ব্যাগ ভর্তি টাকা আছে, ঠিক আছে? এটা খুব যত্ন সহকারে রেখে দাও। টাকা? এত টাকা কিভাবে পাইলে? আস্তে আস্তে। আম্মা এই নেন ধরেন আলু, এরপর থেকে কোনো বাড়িতে আমার আর পাঠাইবেন না এইটা চাওয়ার জন্য সেইটা চাওয়ার জন্য। কে জানছি গায় তোমার জামাই কি করে? তোমার একটা ভালো জামা কাপড় কিনা দিতে পারে না, ভালো মন্দ খাওয়ান দিতে পারে না, তখন লজ্জায় চুপ করে থাকি যে আমার জামাই এ চাওয়ার সত্ত্বেও সে আমাকে কিছু দিতে পারে না। বিজয় আব্বা, তুমি হেনে বসে রইছ কে? ভালো লাগতেছে না, এসে বসে আছি এখানে, ভালো লাগতেছে। আমারও মনটা ভালো লাগতেছে না বুঝলে। ওই পাড়া গেছিলাম, দেখলাম ওই যে সালমান কনস্টেবল, ওর বাড়ি গাড়ি কত কিছু করেছে, আর আমার ছেলে বিজয় এসআই হয়েও দেখো আমরা কত গরিব রয়েছি, কিছুই করে পারলে না ছেলেটা। ও তার মানে ঘুষ খাবির করছে, আরো বড় লোক হবি। আমার সেই সওয়াল, আরে আমার সওয়াল আমার মতো করে গড়ে তুলেছি। আল্লাহ সাহেব ভাত খাওয়াচ্ছে, অনেক সুখে শান্তিতে আছি। ও ঘুষ খাচ্ছে তো, ও বাড়ি গাড়ি করে ফেলাইছে। কখন জানি শোনো যে ওর কোন ক্ষতি দেওয়া যাবে। আর আল্লাহর মর্জি আমার বিজয়, ও বিজয়ই থাকবি। একজন শালটি খাম, আল্লাহর মর্জি ওর কোনো ভালো মুসিবত আসবে না, এটুকু জানিয়ে রাখো। আচ্ছা ভাত মাত খাচ্ছে তো আলহামদুলিল্লাহ, অনেক শান্তি অনেক শান্তি। আমারে কোনো খাদ নাই বুঝছে। আসো, তোমাকে যে একটা কথা কয় যায় না, একটা কথা কইলে 7 কথা শোনা দাও। বাড়ির মধ্যে আসো। চলো। বাগানের মধ্যে বসে রয়েছে। তোমা, কি কিছু কইবা? তুমি অন্য বাড়ি থেকে পানি আনছো, আমাদের বাড়ি টিউবওয়েল নেই। আজকে জানো নাকি এক সপ্তাহ ধরে টিউবওয়েল নষ্ট, আরেকজনের টিউবওয়েল থেকে পানি আইনা নেই। সেই পানি দিয়ে রান্না বান্না করি, গোসল আসল করি, কাপড় ধুই, খাই। টিউবওয়েল তো তুমি সাইনা দিতে পারবে না, তা পারবা কেমনে? পকেটে তো টাকা নাই। হইছে হলো এসআই, রেশনের চাল ডাল খায়া পেট বইরা থাকর লাগে, আর জামা কাপড়ের তো সিস্টেমই নাই। একটা ব্লাউজ পর্যন্ত তুমি আমারে কিনা দিতে পারো না। জোড়া তালি দিয়া 2 বছর ধরে সেই ব্লাউজই পরতাছি, অথচ আমার জামাই নাকি এসআই। মানুষের কাছে কইতেও শরম লাগে। আরে মানুষের জামাই বাপ যদি এসআই থাকে তারা গর্ব করে মুখ ফুলে কয়, আর আমার মুখ ঢাইকা চলার লাগে। কে জানছি গায় তোমার জামাই কি করে? তোমার একটা ভালো জামা কাপড় কিনা দিতে পারে না, ভালো মন্দ খাওয়ান দিতে পারে না, তখন লজ্জায় চুপ করে থাকি যে আমার জামাই এসআই হওয়ার সত্ত্বেও সে আমাকে কিছু দিতে পারে না। দেখো তোমা, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু আমি এই দেশ এবং দেশের মানুষের সেবা করার জন্য পুলিশে জয়েন করেছি। আমি অর্থ সম্পদ অর্জন করার জন্য, গাড়ি বাড়ি করার জন্য, কোটি কোটি টাকা মালিক হওয়ার জন্য পুলিশে জয়েন করিনি। হ্যাঁ, এটা সত্য, আমি যদি ইচ্ছা করতাম তবে ঘুষের টাকায় আজ কোটিপতি হতে পারতাম, কিন্তু কোটিপতি হয়ে গাড়ি বাড়ি করেও আমি সুখ পেতাম না। আমার হৃদয়ের ভিতরে ঘুষ খাওয়ার অপরাধটা আমাকে কুঁকড়ে খেত। তুমি একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই করবেন। তোমার মতো মানুষ আমি জীবনেও দেখি নাই। আমাকে কথা তো বাদই দিলাম, কত বড় বড় অফিসারদের সাথে চলাফেরা করো, উঠো বসো, নিজের জামা কাপড়ের অবস্থাটা দাও তো। একটু লন্ড্রিতে দিয়ে যে ইস্ত্রি করাবো সেটাও করাবো না। করাবো কেমনে? টাকা তো নাই পকেটে, হালাল রোজগার খাবো। এই দুনিয়াতে উনি একাই ফেরেশতা। সালমান। জি স্যার। শুনলাম তুমি নাকি বাড়ি বানাচ্ছ, তো খরচ কেমন পড়ছে? স্যার ওই বেশি না, ওই 60-70 লক্ষ তো হবে। বাহ, 60-70 লক্ষ টাকা? জি স্যার। তুমি তো দেখি আমার চেয়ে অনেক বড় পুলিশ হয়ে গেছো। না স্যার, কি বলেন? আমি তো স্যার ক্ষুদ্র একটা পুলিশ আর কি স্যার, কনস্টেবল। আপনি তো আমার স্যার কি বলেন? দেখো সালমান, তুমি যে অবৈধভাবে টাকাগুলো নিয়েছো, সে টাকাগুলো আমাদের দেশের সম্পদ,
আমাদের দেশের জনগণের কষ্টে অর্জিত টাকা। এই টাকাগুলো আমাদের দেশের কল্যাণ এবং জনগণের কল্যাণে কাজে লাগতো, কিন্তু সেই টাকাগুলো তুমি ঘুষের মাধ্যমে নিয়ে নিজের গাড়ি বাড়ি বানাচ্ছ। আমিও ইচ্ছা করলে পারতাম, কিন্তু আমি এমনটা করিনি। আল্লাহ আমাকে যেমন রাখছেন আমি ভালো আছি। স্যার আমি সবই বুঝি স্যার, কিন্তু স্যার সথে কতদিন চলতে পারবেন? সংসারে স্যার অভাব অনটন অশান্তি স্যার, এই উপরে ইনকাম না থাকলে স্যার এগুলো লেগেই থাকে। আর আমার সংসারে দেখেন তো স্যার, শান্তি কোনো অভাব নাই, অনটন নাই। আমি স্যার বাড়ি বানিয়ে ফেলছি স্যার, 60-70 লক্ষ টাকা খরচ করে স্যার, দেখেন কি শান্তি আর শান্তি স্যার। তো বলি কি স্যার, আপনাকে তো পূর্বে আমি আরো অনেকবার বলেছি স্যার যে এইভাবে চললে স্যার আপনার অভাব অনটন কিছু থাকবে না স্যার। থাক সালমান, আমার তোমার মতো এত কোটিপতি হতে হবে না। আমি যেমন আছি সুখে আছি। চলো চলেন স্যার। আম্মা এই ধরেন লবণ। সাদিয়াগো বাড়িতে লবণ চাইতে গেছি, তাও কত কথা শোনায় দিল। সামান্য লবণটা পর্যন্ত আপনার পোলা কিনতে পারে না। ও কথা বাদ দেন, আজকে দুপুরে কি রান্না করবেন? কিছু তো নাই বাড়িতে। এই তো মা, এই পাতাকপিটা ঘন্ট করি। হ্যাঁ তাই করেন। 3 দিন ধরে তো গরুর মতোই লতা পাতাই খাইতাছি। আর কি করবো, আমার পোড়া কপাল, এমন একটা বাড়িতে বউ হয়ে আসছিলাম। পোলা হইলো এসাই। এই কথা শুনে আমার আত্মীয় স্বজন সবাই বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তারা তো আর জানে না এই এসাই কেমন এসাই। অন্য সব এসাইরা হইলে বাড়ি গাড়ি তুইলা হেলিকপ্টার দিয়ে ঘুরতো, আর আমার জামাই সামান্য একটা সাইকেল কেনার মুরাদ নাই। মারে চিন্তা করে না, ও হয়েছে ওর বাপের মতো সৎ, একদম সৎ আমার ছেলে। একদিন আমারে ঠিক দিন ঘুরবে মা। হ্যাঁ, সেই দিনের অপেক্ষায় থাকতে থাকতে আপনি কব্বরে যাবেন আর আমার মাথার চুল সবগুলা সাদা হয়ে যাইব। সালমান বাবা বাবা, ওই যে আমার বন্ধু বান্ধব সব কক্সবাজার বেড়াবে যাচ্ছে, তো আমাকেও ধরেছে ওই যাওয়ার জন্য। তো করছিলাম যে কিছু যদি টাকা পয়সা দিতে তাহলে যাবে পারতাম। টাকার চিন্তা করা লাগবে কি? আমি থাকতে আমার টাকার অভাব নাকি? তোমার যত টাকা লাগে ঠিক আছে, তোমার বৌমার কাছে আছে, নিয়ে যাবে যত টাকা লাগে। হ্যাঁ, আমার কি টাকার অভাব নাকি? ঠিক আছে বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা লাগে নিয়ে লিও। আচ্ছা আখে শোনো, এই যে ব্যাগ ভর্তি টাকা আছে, ঠিক আছে? এটা খুব যত্ন সহকারে রেখে দাও। টাকা? এত টাকা কিভাবে পাইলে? আস্তে আস্তে, এ সে এক বড় দান মারছে, বুঝছো? ঠিক আছে, যত্ন করে রেখে দাও, কেউ যেন দেখে না ফেলে। হ্যাঁ শোনো না, আমি বলতেছি কি, এইভাবে যে তুমি টাকা ইনকাম করো, এর যদি হিতে বিপরীত হয়ে যায় তখন কি করবা? থক করে এসব অলক্ষণে কথা বলো কেন? আরে টাকা যদি এভাবে না ইনকাম করতাম, এই যে যে দেখছো বাড়ি গাড়ি, এগুলো করতে পারতাম? হ্যাঁ, এগুলো সম্ভব? কিচ্ছু সম্ভব ছিল না। এই যে তুমি যে পড়ছো দামি দামি গহনা, এগুলো এনে দিতে পারতাম? সম্ভবই তো ছিল না। আরে এইভাবে ইনকাম করার জন্য তো তুমি মনে করো রাজরানীর মতো থাকো, আর তোমার জন্য এই প্রাসাদও মনে করো তৈরি করছি। ঘটনা হচ্ছে আমার এক স্যার আছে, ও তো মনে করো যে আমার ওই যে আমি তোমাকে যে বিলাসবহুল জীবন রাখি, ওর জীবনটা কিন্তু আবার উল্টা। ওর বউ মনে করে একটা ভালো শাড়ি কিনে দিতে পারে না। বিলাসবহুল জীবন তো দূরের কথা, একটা গহনা, তুমি যে এত দামি চুড়ি পরে আসো, এই যে মালা আছে, তারপরে যে আরো নাকফুল থেকে শুরু করে তোমার নপুর টপুর যায়, আরো কত দামি পোশাক আশাক, আমার স্যারের বউ তো কিছুই কিনে দিতে পারে না। এমনকি 3 বেলা মনে করো ভালো মন্দ খাবারও পায় না তারা পরিবারে। চুলা কোনোদিন 1 বেলা জ্বলে, কোনোদিন 2 বেলা জ্বলে, ঠিক থাকে না। বুঝতে পেরেছো? তা অবশ্য তুমি ঠিকই বলেছো, কিন্তু তারপরেও আমার না খুব ভয় করে। আসো তো, আমাকে খাবার দাও, ক্ষুধা লেগেছে। আসো 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 চলো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো যে ময় মুরব্বীরা সব ধরেছে কক্সবাজার যাবি, চলেন যে বেড়া আসি কেন। কক্সবাজার? হ্যাঁ কত দূর? রে বাঁচবেন আর কয়দিন, আমরা বাঁচবো কয়দিন কন? হ্যাঁ তা ঠিক। সমুদ্র সৈকত একটু বেড়া টেড়া আসি কেন, চলেন যাই। কত টাকা খরচ হয়? ওই চাঁদা ধরেছে 5,000 টাকা, আর মনে করেন যে
10-15 হাজার টাকা হয়তো খরচ হয়ে পারে ওইদিকে। কত টাকা আপনি যাচ্ছেন? হ্যাঁ, আমার ভাগ্যে নাই ভাই। এই কি একটা কথা বললেন নাকি? আপনার সাওয়াল একটা এসআই কত টাকা কামাই করে, তা বাপে কি 2-4 পয়সা দিবের পারে না বেড়ানোর জন্য? এই যে আমার সাওয়ালে করলাম সাথে সাথে 20,000 টাকা বাই করে দিলে, তে আপনি সাওয়ালে করলে দিবিলা না? আমার সাওয়াল অত টাকা কোনে পাবে? আমার সাওয়াল যে টাকা বেতন পায় ওই আমার হাতে এনে ধরে দেয়, আমি তো খরচ করি। বুঝেছি। যাই কেন ভাই, আপনার সাওয়াল খুব কিপটে মানুষ। যাই না ভাই, আমার সাওয়াল ঠিকই আছে। আপনার সাওয়াল ঘুষ খায়, মানসিক টেনে টেকা নেয়, যার কারণে অত সুন্দর বাড়ি বানাইছেন, বুড়ি দেওয়াল্লার চাইতে মোটা বানাইছেন। আমার সাওয়াল ঘুষ খায় না, আমার সাওয়াল মানসিক টেকা লেয় না, যার জন্য আমার ভাঙাচুরি বাড়ি। আর আল্লাহ আমার সাথে আছে, 2 দিন পর আপনার পেটটা ভাস্ট হয়ে যাবে জানিয়ে রাখছেন। হ্যাঁ বৌমা, আব্বা এই আলু কোন দিন আনলে? কই থেকে আর আনমু? পাশের বাড়ির জমেলাগো বাড়ির থেকে আনছি আলু। আমাগো বাড়িতে তো রেশনের চাল ডাল খাই, আল্লাহ রহমতে পেট ভইরা খাই। লবণ থাকে না কোনো দিন আলু থাকে না, কোনো দিন সবজি থাকে না। মানুষের কাছ থেকে চায় চিন্তা খাই, আর কি করবো। আব্বা শুনলাম মসজিদের মাইকে নাকি মাইকিং করতেছে। আসার সময় শুনলাম ওই ব্যাপারীরা নাকি আজকে মোষ জব করব, অনেক কম দামে নাকি বিক্রি করব, 600 টাকা কেজি। তাই ভাবলাম যখন মাইকিং করতেছে মনের মধ্যে খুব খুশি লাগতেছিল, যদি অল্প করেও কিনা নিয়ে আসতেন তাহলে রান্না করে খাইতাম। মারে, আমার কাছে তো টাকা পয়সা নাই, আর ওরা লগত টাকা ছাড়া বিক্রি করে না, বাকি দেয় না। আমি তো বাকি কোনো বাজার আনি না। মা কে আব্বা, আপনার কাছে টাকা থাকবো না কে? হ্যাঁ, ঘরে তো বাজার সদায় ঠিক মতো করেন না। আপনার পোলায় বেতন পাইয়া সব টাকা আপনার হাতে তুইলা দেয়, তাহলে এই টাকাগুলো যায় কই? ভালো একটা শাড়ি পরতে পারি না, ভালো মন্দ কোনো কিছু খাইতে পারি না, কোনো জায়গায় ঘুরতে যাইতে পারি না, তারপরেও কেন তো অভাব সংসারে? আমারে কইবেন একটু? মারে, আমার সাওয়াল যে টাকা বেতন পায় তাতে আল্লাহর মর্জি আমরা এখন ভাত খাই বেঁচে আছি। আমার সাওয়াল তো কোনো ঘুষ খায় না। আমার সাওয়ালেকে আমি আমার মতো করে মানুষ করছি, যে পড়ার টাকা তুমি কোনোদিন নিয়ে আসবে না, ঘুষ খাবে না। যার কারণে মা আমার সংসারে একটু অভাব অনটন লাগিয়ে আছে। এতে আমি কষ্ট পাই না মা, তুমিও কষ্ট করে না। আপনারা হালাল রোজগার খান দেখা আল্লাহ যত কষ্ট শুধু আপনাদেরই দিছে, তাই না? আচ্ছা, ওই পাড়ার যে কনস্টেবল সালমান, ও কেমন করে অত বড় বাড়ি দিল, ও কেমন করে গাড়ি কিনলো? আপনার পোলায় নয় হালাল কামাই করে খায়, ঠিক আছে, অল্প ঘুষ খাইলেও কি সমস্যা? আমাকে সংসারটা তো অন্তত ভালোভাবে চলে যাইতো। মারে, ঘুষ অল্প খাওয়ার যে কথা, বেশি খাওয়ার সেই কথা। ওই ঘুষের টাকা খাইয়ে কলিজায়ের কালির দাগ ফেলাবে চাই না মা। হ্যাঁ, ঠিকই কইছেন, ঘুষের টাকা খাইয়া কলিজার কালি ফেলায় লাভ নাই, তার থেকে কলিজাটা শুকায় কালি হয়ে যাক। মসজিদে যাইতেছেন না আব্বা? যাইয়া আপনার পোলার জন্য 2 হাত তুইলা দোয়া কইরেন, আপনার পোলার যেন আয় রোজগার আল্লাহ আরো বাড়ায় দেয়, আমরা যেন হালাল কামাই খাইয়ে মরতে পারি। আল্লাহ আল্লাহ। বৌমা কেমবা কথা কয়ে গেল। হ্যাঁ মা, তুমিও দোয়া করো যাতে আমরা হালাল কামাই খাইতে পারি। আম্মা, এই নেন ধরেন আলু। এরপর থেকে কোনো বাড়িতে আমার আর পাঠাইবেন না এইটা চাওয়ার জন্য সেইটা চাওয়ার জন্য। যদি যা লাগে কিছু আপনি যা নিয়ে আসবেন। বোমা, হচ্ছে কি আমি গেলে কেমনি হয়, তাই তো আমি তোমাকে পাঠাই। কেমন হয়? কেমন হয়? আপনি হলো এসআইয়ের মা, কিছু চাইতে হলে তো আপনি যাই চাবেন। আমি বাড়ির বউ, আমি কেন যাই চামু? আমি যে পরিবারের মাইয়া, অন্তত সেখানে অনেক ভালো ছিলাম, কোনোদিন মানুষের কাছে হাত পাইতে কোনো কিছু চাই নাই। বিয়ার পর থেকে এর বাড়িতে নুন, ওর বাড়িতে শাক, তার বাড়িতে আলু, তার বাড়িতে মাছ, তার বাড়িতে মাংস, এমনি করে একটু একটু চাইয়া চাইয়া খাই। সি 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 সি, লজ্জা লাগে নিজের উপর। এর থেকে আল্লাহ আমার তুই লাগেন নিল না। সরেন। কি যে কব আর। সালমান, আব্বা। বাপরে, তোকে একটা কথা কওয়ার ছিল। কি কথা? কালকে তুই যখন অফিসে ভাড়া গেল না, তখন 4-5 জন লোক আইছিলে। দেখে তো প্রশাসনের লোকই মনে হইল। আমার কাছে করতে যে বাড়ি কার,
তো বললাম আমার, তো করছে আপনি এই বাড়ি করেছেন এত টাকা গুনে পেলেন? আমি তো বাপ তোর নাম করিনি, আমি বললাম যে ওই আমার শ্বশুর বাড়ির ধত্তুর মত্তুর ছিলে ওগুলো বিক্রি টিক্রি করে বাড়িটা করছি। কিন্তু আমার কয়ে গেল যে হচ্ছে আপনি যে বাড়ি বেচেছেন বা জায়গা বেচেছেন এই কাগজপত্র সব ঠিকঠাক আছে তো, ঠিক করে রেখে দেন, কামে লাগবে পারে। আমার তো সন্দেহ হচ্ছে বাপ। আব্বা আপনি কি না ভাবেন, হ্যাঁ? আরে টাকার গন্ধ ছাড়া আমার আরামের ঘুম হয় না। ওই সব নিয়ে পড়ে থাকলে হবি, ও কোনো বিষয়ই না, আমার টাকা ইনকাম করা লাগবে। না রে বাপ, বর্তমানে যে সময় যাচ্ছে বুঝছো, এই যে ঘুষখোর সুদখোর এই যে চাঁদাবাজি ধান্দাবাজি এইসব নিয়ে তো জেলখানায় পড়তেছে। আবার খুব ভয় হয় রে বাপ তোকে। তুই আমার একমাত্র সবার, তোর যদি কিছু হয় তাহলে আমার সমস্যা হয়। এইগুলা কোনো বিষয়ই না, রিল্যাক্সে ঘুরবেন আপনি, কোনো টেনশন নাই। টাকা ইনকাম করব, পকেট ভরে থাকবি, বিছানার নিচে থাকবি, টাকার উপরে ঘুমাবেন, শান্তি থাকবি। এই নিয়ে মাথা ঘামানোর কোনো যুক্তি আসে নাকি? কি সে কি শুনে আপনি অযথা টেনশন করছেন? বাপরে, তারপরেও যাই করে একটু দে শুনে করে, কারণ মানুষ নিয়ে কোনো চিন্তা নাই আপনার। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন চিরে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। জানো, গানটার মতো খুব ইচ্ছা ছিল আমার জীবনটাও যদি এরকম বাস্তবায়িত হইতো গানের সাথে, কিন্তু আমার গান গানই রয়ে গেল। আমার গানের সাথে আমার জীবনটা মিলল না, সুখী আর কই হইতে পারলাম বলো? বলতেছি কি, তোমার কাছে আমার অনুরোধ, জোর করে কইতেছি, ঘুষ খাইলে নাই খাইলা, অল্প করে তো ঘুষ খাইতে পারো, যেন আমাকে সংসারটা একটু ভালো মতো চইলা যায়। দেখো, ও যে সেদিন এক বিয়ে বাড়িতে গেলা, তোমার নিসা পোস্টে কাজ করে, অথচ সে কি করলো, 2000 টাকা ওই বাড়ির অনুষ্ঠানে দিয়ে আসলো। তারপরে তোমার কনস্টেবল সে কি করলো, 5000 টাকা দিয়া একটা ডিনার সেট গিফট করলো, আর তুমি 500 টাকা দিয়ে রেখে আসলা। এত আমাকে মান সম্মান রইলো? তামা, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই দিয়েছি, তাদের যতটুকু সামর্থ্য ছিল তারা দিয়েছে। আসলে তুমি এখন যেভাবে চিন্তা করো, যাদের অনেক টাকা আছে, যারা কোটিপতি, তারা অনেক সুখে আছে, আসলে ব্যাপারটা এমন না, তাদের মধ্যেও অনেক অশান্তি আছে। আমরা এই যে 3 বেলা খাচ্ছি, ঘুমাচ্ছি, জামা কাপড় পরছি, আমরা তো সুখে আছি, তাই না? অন্তত আমাদের রক্তে কোনো হারাম নেই, আমাদের রক্তের প্রতিটা ফোঁটা হালাল। ভালো জ্ঞান দিছো, তোমার কথার উপরে আর কোনো কথা বলা চলে না। কোনো মানুষের কাছে জীবনে শুনলাম না যাদের কাছে কোটি কোটি টাকা আছে তারা জীবনে অসুখী হয়েছে, টাকার মধ্যেই মানুষ সুখ খুঁজে পাইছে। তোমারে সত্যি বুঝাই পারবো না। আসলে আমার বাপ মাই আমারে কেন বিয়ে দিছিল বলো তো? আমার বাপ মাই তোমার কাছে বিয়ে দিছিল তুমি এসআই, তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা, এখানে আমি সুখী থাকবো তাই। আর তুমি তুমি করতেছো তার উল্টাটা। তোমার কাছে আমার শেষ অনুরোধ, সব কথার পরে শেষ কথা, একটু হইলেও ঘুষ খাইও। মানুষ যতটা খায় ততটা না খায়, অল্প হলেও খাইও, যেন সংসারটা ভালোভাবে চলা যায়, আর কিছু চাই না। আমার পক্ষে ঘুষ খাওয়া কখনোই সম্ভব না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। খারে কি বুঝাইলাম, এতক্ষণ যদি কলা গাছের সাথে হেলাইন দিয়ে গান দুইটা গাইতাম, দুইটা কথা শোনাইতাম, কলা গাছও একটু এরম করে হেলতো। আর ইনি কপালের দোষ। মা, বাবা। হ্যাঁ বাবা বিজয়, থাক বাবা, বেশি থাকো বাবা, বেশি থাকো, বেশি থাকো। মা, বাবা, আমি দুর্নীতি দমন কমিশনে নিরাপত্তা প্রধানের চাকরিতে আবেদন করেছিলাম। আজকে আমার পরীক্ষা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করো
যাতে চাকরিটা হয়ে যায়। অবশ্যই দোয়া করি, খুব খুশি হলাম। তোমার ভিতরে যেন কোনো দুর্নীতি না আসে বাবা, বুঝছো? তুমি যাতে এইভাবে বুক ফুলে সব জায়গায় বেড়াইতে পারো, আমার দোয়া সব সময় তোমার সাথে আছে বাবা। এই জন্যই তো আমি দুর্নীতি দমন কমিশনে চাকরির জন্য আবেদন করেছিলাম। আমি চাই দুর্নীতি দমন কমিশনের নিরাপত্তা প্রধান হয়ে যত দুর্নীতি বাংলাদেশে আছে সকল দুর্নীতির বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি আমি আর হতে দেব না, এবং আমি নিজেও সারা জীবন দুর্নীতিমুক্ত থাকব। বাপরে, তুই নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ঠিক আছে বাবা। ঠিক আছে মা। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আচ্ছা বাবা, যাও আসি মা। যাও যাও। আল্লাহ, তুমি আমার ছেলের উপরে একটু দয়া করো আল্লাহ। আসো আসো, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে। মার্কেটে গিয়ে আবার মনে করো যে কি আবার অফ করে রয়েছে। ড্রাইভার কই? ড্রাইভার ফোন দে। হ্যালো, আপনি কই কই থাকেন না না থাকেন আপনি? হ্যাঁ, আপনার কোনো খোঁজ খবর থাকে না? আপনার ম্যাডামকে নিয়ে আমি এখন ইয়েতে যাব না, শপিংয়ে যাব, ওখান থেকে আবার আমার শ্বশুর বাড়ি যেতে হবে। আর আপনি কি শুরু করেন? তাড়াতাড়ি আসেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার স্যার আপনি স্যার স্যার আমার হাজবেন্ড তো পুলিশ। আপনি কথা বলবেন না। পুরাতন শ্বশুর বাড়িতে তো অনেক দিনই গেছেন, এবার আপনার আসল শ্বশুর বাড়িতে যেতে হবে। সেখানে আপনার আপ্যায়নের সব কিছু রেডি করা আছে। চলুন আমার সাথে চলুন। স্যার উনি কি করছে? কি করছি আপনি বুঝেন না কিছু? এই যে গাড়িটা কিনছেন, এই গাড়িটা এত টাকা দিয়ে কিনছেন, এই টাকাটা কই পাইছেন? স্যার এটা আমার চুপ। চাকরির টাকা। আপনি যে একটা বাড়ি করছেন, আপনি চাকরি করেন 16,000 টাকা বেতনের, গাড়ি কিনেছেন 60 লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন। আমাদের কাছে খবর আছে বাংলাদেশ ব্যাংকে আপনার 50 লক্ষ টাকা আছে। এত টাকার উৎস কোথায় আমাকে বলুন। স্যার মানে হয়েছে স্যার, আপনি এই কবে গেলেন স্যার? আমি কবে কোথায় গেলাম এখন সেগুলো চিন্তা না করে আপাতত এটা চিন্তা করুন যে আপনার নতুন শ্বশুরবাড়ি গিয়ে কিভাবে থাকবেন। আমি এখন দুদকে চাকরি করি, আমার কাছে আপনাদের ব্যাপারে সকল ইনফরমেশন আছে। আপনাদের দুর্নীতির, ঘুষের যত টাকা, যত অবৈধ সম্পদ আছে সব কিছু আমাদের কাছে আছে, সব পেপারস আমাদের কাছে আছে। এখন থানায় চলুন। চলুন। স্যার ওনাকে ছেড়ে দিন। আপনি একটাও কথা বলবেন না। আপনি আপনার স্বামীকে এতদিন প্রশ্রয় দিয়েছেন, ঘুষের টাকায় দামি দামি শাড়ি পরেছেন, গাড়িতে চড়েছেন, মার্কেট করেছেন প্রতিদিন, আর এখন বলছেন ছেড়ে দিন। চলুন। স্যার 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 আমার স্বামীকে ছেড়ে দিন স্যার। Shut up! আপনি যদি এভাবে আমার পিছু পিছু আসেন তাহলে আমি আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। তখন আপনাদের দুজনকে একসাথে থানায় ভরে রাখবো। যান, বাসায় যান। এই অফিসারটার বাসা তো মনে হচ্ছে ওই উত্তরপাড়ার বিজয় এসআই। না না, আমি যাই, গিয়ে ওনার বউকে হাতে পায়ে ধরি, যদি আমার স্বামীকে ছেড়ে দেয়। এ পাতা ঝাড় দেওয়ার আমার কপাল থেকে গেল না। শুনলাম সে নাকি প্রমোশন পাইছে, অথচ আমার এই পাতা ঝাড়ু দিয়ে তারপরে রান্না করতে হবো। গ্যাসের চুলা কি আর আমার কপালে আছে? আপা, এই জায়গা হচ্ছে বিজয় স্যারের বাসা কোনটা? কেন, কি হয়েছে? আমি অনেক বড় বিপদে পড়ছি, একটু বলেন না। আছে ওইদিকে, কি দরকার আমারে কোন? আরে আপনাকে বলে কি করব, ওনার বাসাটা দেখায় দেন। ওনার বাসা ওইদিকে, কিন্তু বাড়িতে এখন কেউ নাই। ওনার বউ নাই? ওনার বউরে দিয়ে কি দরকার? আর বলেন না আপা, আমার স্বামী উনি ধরে নিয়ে গেছে, আমি তাই ওর বউর কাছে যাচ্ছি। যদি উনি বলে যদি আমার স্বামীকে ছেড়ে দেয়। কপালের কি দোষ দেখেন, আমি এসআইয়ের বউ, অথচ আমারে দেখে আপনি মনে করতেছেন ঝাড়ুদার না? এরমই আমার কপালটা। তা আপনার জামাই কি লিগে ধরে নিয়ে গেছে? আমার জামাইও একজন পুলিশ, কিন্তু ও ঘুষ খায়। আমি ওকে অনেকবার নিষেধ করছি, কিন্তু তারপরেও শোনে নাই। ঘুষ খাইতে খাইতে বাড়ি গাড়ি সব কিছু করছে, কিন্তু আজকে শেষ পর্যায়ে ও পুলিশ ধরে নিয়ে গেল। আপা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি একটু সারেক বলেন না, বলে আমার স্বামীকে সারাই দেন না। বোন গো, কান্নাকাটি কইরো না। আসলে আমার কথা তো শুনবো না।
আমি ওরে কত কইছি ঘুষ খাও ঘুষ খাও, আর ঘুষ না খাইলে আমাকে সংসারে সচ্ছলতা ফিরবো না, কত অভাব অনটনে চলি, কিন্তু ও সৎ নিষ্ঠার সাথে ওর ডিউটি পালন করে গেছে, কোনোদিন ঘুষ খায় নাই। আর আমি যদি যাই এখন কই যে ওই ঘুষ মানে আপনি জামাইতে ঘুষ খায়, আপনার ওই ঘুষ করে জামাইরে ছাইড়া দেওয়ার জন্য ও আমারে ছাইড়া দিব, কিন্তু আপনার জামাইরে ছাড়বো না। একটা কথা ভাইবা দেখলাম কি জানেন, আপনার থেকে আমার জামাই শতগুণে ভালো আছে, আমরা অভাবে থাকলেও শতগুণে ভালো আছি, মাথার উপরে এই টেনশনটা নাই, ঘুমের মধ্যেও কোনো সময় টেনশন করতে হয় নাই যে এই বুঝি কোনো দারোগা পুলিশ টুলিশ আয়া আমার জামাইরে অথবা আমারে ধইরা নিয়ে গেল ঘুষ খাওয়ার অপরাধে। হায় 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 হায়, আমার জামাই কত আমারে বুঝাইছে, আমি বুঝি নাই, খালি কইছি ঘুষ খাও ঘুষ খাও ঘুষ খাও, সংসারে সচ্ছলতা ফিরবো, অনেক ভালো আছি, আলু ভর্তা দিয়ে ভাত খাই, রেশনের চাল ডাল খাই, এতে আমরা অনেক ভালো আছি। বোন আমার এই অনুরোধ কইরো না, নইলে আমি আমার জামাইয়ের কাছে অনেক বড় দোষী হয়ে যাবো। যে অপরাধ করে তার শাস্তি এক সময় না এক সময় হয়, তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার জামাইয়ের জন্য বড় ধরনের কোনো শাস্তি না হয়, আমারে তুমি কোনো অনুরোধ করো না। তাহলে আর কিছুই করার নাই আপা। না বোন যাও, তোমার জামাইয়ের ওইখানে যাও, দেখো পুলিশি কারবার কি দিয়া কি করা যায়, যদি ছাড়ে। আল্লাহ বাঁচাইছে, সি 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 সি, ঘুষ খাইয়া এই যে হের জামাইরে ধইরা নিয়ে গেল, এলাকার মধ্যে হের মান সম্মান রইল, যত উঁচা বিল্ডিংই হইক না কে ওই মান সম্মান আর উঁচাই নাই, একবারে পায়ের স্যান্ডেলের তলে পড়ছে। আলু ভর্তা আর রেশনের ডাল চাল, এতে অনেক ভালো আছি। আর 2 দিন পর পর সাদে আগো বাড়ির আলু, জামেলা খালাগো বাড়ি লবণ। আব্বা ও আব্বা, আম্মা আম্মা কো আম্মা, এই তো কি আছে? আম্মা শুনছেন নাকি খবর? কি না তো, ওই যে ওই পাড়ার কনস্টেবল সালমান আছে না, ওরে নাকি পুলিশে ধইরা নিয়ে গেছে ঘুষ খাওয়ার অপরাধে। ওর বউ আমার কাছে আইছিল, আয় অবশ্য আমারে চিনে নাই যে আমি এসআইয়ের বউ, ওটা বিষয় না, বিষয় বুঝেন আব্বা, ঘুষ খাইয়া এই যে জেলখানায় গেল, এত মান সম্মান রইল। আসলে আপনাকে দুজনের কাছে আমি মাপ চাই, আমি ভুল করছি, আপনাকে কত কথা কইছি যে আপনার পোলায় ঘুষ কেন খায় না, ঘুষ অল্প হইলেও খাইয়া সংসারটা ঠিক মতো জানি চালাইতে পারে। এখন আমি ভাবি কি আমরাই ভালো আছি, রেশনের চাল রেশনের ডাল, সাদিয়া গোবাড়ির লবণ আর জমেলা গোবাড়ির আলু, এটাই ভালো আছে, মান সম্মান তো আছে, অন্তত রাইতে ঘুমাইলে পরে কোনো টেনশন নাই যে পুলিশে আমাকে ধরে নিয়ে যাব। মারে তোমাকে আমি কইছিলাম না যে একটু ধৈর্য ধরো, আমাদের একদিন সুখ আসবেই, এই ঘুষের টাকা গাড়ি বাড়ি এগুলোর কোনো সুখ নেই মা, আমার যে আলু ভর্তা রেশনের চাল ডাল ওটাই আমাদের সুখ। জানো মা, যারা সৎ তারা দুনিয়াতেও শান্তিতে থাকে, আখিরাতেও শান্তিতে থাকে, আর যারা অসৎ তারা দুনিয়াতেও অশান্তি থাকে, আখিরাতেও যায় তার অশান্তি থাকে, বুঝছো? আজান পড়ে গেছে আব্বা, তাহলে আপনি মসজিদে যাই নামাজটা পড়ে পড়ুন। হ্যাঁ মা, খালি আমি পড়বো না, তুমিও তোমার স্বামীর সাথে ওযু করে নামাজ পড়ে যাও, আমি মসজিদে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আয় মা চলেন ওযু করে আসি। চল মা। আল্লাহ, আজকে আমি সত্যি গর্বিত, আমি একজন সৎ পুলিশ অফিসারের বউ। আমি কত গুনার কাজ করছি, আমার জামাইরে আমি শিখাই দিছি ঘুষ খাওয়ার জন্য। আল্লাহ, তুমি এর জন্য আমারে মাফ কইরা দিও, আমি না বুঝার না শুই না এই কথা বলছি, কিন্তু আমি এখন বুঝতে পারতাছি আমরা অনেক ভালো আছি। আমার স্বামী আজকে সৎ আছে দেখা আমার কাছে আছে, আমরা একসাথে থাকতে পারতাছি। আজকে যদি অসৎ থাকতো তাইলে হয়তো বা ওই কনস্টেবলের মতো আমার স্বামীরেও ধইরা নিয়ে যাইতো, আমার ঘরটা খালি হয়ে যাইতো। আজকে থেকে আমি নিয়ত করলাম আমি যতটুকু পারি আমি চেষ্টা করে যাবো ভালো হওয়ার জন্য। আর আর আমার স্বামী যদি ভবিষ্যতে কোনো দিন ঘুষ খাইতেও চায়, অন্যায়ের পথে চলতেও চায়, আমি ওর স্ত্রী হয়ে ওরে বাধা দিমু, ও যেন কোনো অন্যায়ের পথে না যায়। আমার স্বামীকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দান করো। আমিন। আমিন। তুমি তুমি কখন আসলা? বাহ, আমার অভাবী বউটা হঠাৎ পরহেজগার আর নামাজি হয়ে গেল যে। আচ্ছা, হঠাৎ তোমার এত পরিবর্তন কি করে হলো? ওমা, পরিবর্তন হবো না,
নিজের চোখে যে মানুষগুলোর শাস্তি পাইতে দেখছি সেই ভয়েই তো নিজের পরিবর্তন করে ফেলাইছি। সত্যি কথা বলতে তুমি যে সৎ নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার, এর জন্য না আজকে আমার অনেক গর্ব হইতাছে। আমি শুনলাম তুমি ওই পাড়ার ওই কনস্টেবল সালমান রে নাকি ঘুষ খাওয়ার অপরাধে ধইরা নিয়ে গেছো। এ খবর তুমি কি করে জানলে? আরে জানবো না, এক জায়গায় কোনো অপরাধ হইলে সেটা কি সইরা থাকে নাকি? সেটা তো সব জায়গায় ছড়ায় যায়, এক জায়গায় থাকে না। ওর বউ আসছিল আমার কাছে সাফাই গাওয়ার জন্য, যে আমি জানি তোমার কাছে বলি বইলা জানো তারে ছাড়াই। তা আমিও তারে বইলা দিছি আপনার স্বামী যে অপরাধ করছে তার শাস্তি তো পাইতেই হবো। তাছাড়া আব্বাও আমারে বলছে কোনো মানুষ যখন কোনো অপরাধ করে সেটার শাস্তি সে দুনিয়াতেও ভোগ করে আখিরাতেও ভোগ করে। আর কোনো ব্যক্তি যদি ভালো মানুষ হয়ে থাকে, যেমন তোমার মতো সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার হয়ে থাকে, সে ব্যক্তি দুনিয়াতেও শান্তিতে থাকবো আর পরকালেও শান্তিতে থাকতে পারবো। যাক, শেষ পর্যন্ত তাইলে তুমি বুঝতে পারলে সব কিছু। বুঝতে পারছি গো, বুঝতে পারছি। আজকে যদি আমার কথা শুনে তুমি ঘুষ খাইতা, ওই মহিলাটার মতো তো আমিও স্বামী ছাড়া থাকতাম, তাই না? আল্লাহর কাছে শুকর করি 3 বেলা ডাল দিয়া ভাত খাইতাছি, তারপরেও তো আমি তোমার মুখটা দেখতে পারতাছি। তুমি আজকে থেকে আমারে কথা দাও, তুমি কোনো দিন কোনো পরিস্থিতিতেই যত মুশকিলই হোক না কেন তুমি ঘুষ খাবা না, অন্যায়ের পথে চলবা না। তুমি সেই বুঝাই বুঝলে, মাঝখানে আমাকে এত কষ্ট দিলে।